শুভেচ্ছা, স্বাগত দুপুরের মাছরাঙা সংবাদে। আপনাদের সঙ্গে আছি কাজী রওশনা সাকি। শুরুতেই গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। আরও 18,500 ভূমি ও গৃহহীন পরিবার পেল ঘর। মানুষের মৌলিক চাহিদা পূরণে কাজ করছে সরকার, হস্তান্তর করে বললেন প্রধানমন্ত্রী। 2 সপ্তাহেও সংস্কার হয়নি ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো। খোলা আকাশের নিচে চলছে পাঠদান, কমেছে শিক্ষার্থী। সেনাবাহিনীর তত্ত্বাবধানে পাবনায় ফের শুরু হয়েছে ইছামতি নদী খনন ও পুনরুদ্ধার কাজ। বড় বাধা বিচারাধীন 73 মামলা। এবারে বিস্তারিত সংবাদ। দেশের মানুষ কোনো দিক থেকে যেন পিছিয়ে না থাকে, সেজন্য মৌলিক চাহিদা পূরণ করার পদক্ষেপ নিয়েছে সরকার, বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে মুজিব শতবর্ষ উপলক্ষে 5ম ধাপের 2য় পর্যায়ে কয়েক হাজার ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি সহ গৃহ হস্তান্তর কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে তিনি একথা বলেন। কোনো মানুষ গৃহহীন ও ভূমিহীন থাকবে না। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সেই স্বপ্ন বাস্তবায়ন করতে আওয়ামী লীগ আশ্রয়ণ প্রকল্প সহ অন্যান্য কার্যক্রমের মাধ্যমে মানুষদের পুনর্বাসিত করছে। এতে করে এখন পর্যন্ত প্রায় 43,40,000 মানুষ ঘর পেয়েছেন, যার মধ্যে শুধু আশ্রয়ণ প্রকল্পের সুবিধাভোগী 5,82,053টি পরিবারের 29,10,265 জন। সরকার মুজিব শতবর্ষ উপলক্ষেও ধাপে ধাপে 2 শতক খাস জমিসহ ঘর নির্মাণ করে দিচ্ছে। আজ সকালে 5ম ধাপের 2য় পর্যায়ে 18,566টি পরিবারকে জমিসহ নির্মিত ঘর হস্তান্তর করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে অনলাইনের মাধ্যমে যুক্ত হয়ে ঘরগুলো হস্তান্তর করেন। এতে করে আজ গৃহ ও ভূমিহীন মুক্ত হল 26 জেলার 70টি উপজেলা। আর এখন পর্যন্ত গৃহ ও ভূমিহীন মুক্ত হয়েছে 58টি জেলার 464টি উপজেলা। প্রধানমন্ত্রী বলেন, দেশের মানুষ কোনো দিক থেকে যেন পিছিয়ে না থাকে, সেজন্য মৌলিক চাহিদা পূরণে কাজ করা হচ্ছে, যা অন্য কোনো সরকারের আমলে দেখা যায়নি। জাতিপিতা বলেছিলেন, ভিক্ষুক জাতির কোনো ইজ্জত থাকে না। তো আমরা কারোর কাছে ভিক্ষাকে চলতে চাই না, হাত পেতে চলতে চাই না। যতটুকু আমাদের সম্পদ সেটাই যথাযথ কাজে লাগিয়ে আমরা নিজের পায়ে দাঁড়িয়ে মাথা উঁচু করে চলবো, সম্মানের সাথে চলবো, সেভাবেই বাংলাদেশকে গড়ে তুলব। যেটুকু সম্পদ সেটা যদি আমরা যথাযথভাবে ব্যবহার করি, তাহলে আমাদের কখনো পিছন ফিরে তাকাতে হবে না। আমাদের অগ্রযাত্রা আমরা অব্যাহত রাখতে পারবো। সরকার প্রধান আবারও ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্তদের ঘর তৈরি করে দেওয়ার প্রতিশ্রুতি দেন। গৃহ ও ভূমিহীনরা যে ঘর পাচ্ছে তার রক্ষণাবেক্ষণেও মনোযোগী হবার তাগিদ দেন তিনি। গত কয়েকদিন আগে যে ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস হয়ে গেল, সেখানে হাজার হাজার মানুষ ক্ষতিগ্রস্ত। ইতিমধ্যেই আমরা কিন্তু তালিকা করেছি কোন কোন এলাকায় কতগুলি ঘর সম্পূর্ণভাবে বিধ্বস্ত হয়েছে, কতগুলি আংশিক বিধ্বস্ত হয়েছে। যেগুলি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত তাদেরকে আমরা ঘর তৈরি করে দেব। আংশিক ক্ষতিগ্রস্ত তাদের জন্য আমরা ঘর নির্মাণ উপকরণ দিয়ে সহায়তা করব। পরে অনলাইনের মাধ্যমে লালমনিরহাটের কালীগঞ্জ, কক্সবাজারের ঈদগাঁও এবং ভোলার চর ফ্যাশন এলাকার ঘর পাওয়া সুবিধাভোগীদের সাথে কথা বলেন প্রধানমন্ত্রী। আনোয়ার হোসেন, মাছরাঙা সংবাদ, ঢাকা। ঘূর্ণিঝড় রিমাল তাণ্ডবের পর 2 সপ্তাহ পেরিয়ে গেলেও সংস্কার হয়নি ক্ষতিগ্রস্ত উপকূলীয় জেলাগুলোর অনেক শিক্ষা প্রতিষ্ঠান। খোলা আকাশের নিচে চলছে পাঠদান। শিক্ষার্থীদের উপস্থিতিও কমে গেছে। পটুয়াখালী, ভোলা ও বরগুনা প্রতিনিধির পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। বিধ্বস্ত স্কুল ঘরের নিচে চাপা পড়ে আছে পটুয়াখালী, ভোলা, বরগুনা সহ উপকূলীয় জেলাগুলোর হাজারো শিক্ষার্থীর স্বপ্ন। রোদ বৃষ্টিতে বিঘ্নিত হচ্ছে লেখাপড়া। ঝড়ের তোড়ে শ্রেণীকক্ষের টিন উড়ে যাওয়ায় খোলা আকাশের নিচে চলছে অনেক স্কুলের পাঠদান।
আংশিক ক্ষতিগ্রস্ত স্কুলগুলোতে কয়েকটি শ্রেণীকক্ষে গাদাগাদি করে বসছে শিক্ষার্থীরা। পালাক্রমে চলছে বিভিন্ন শ্রেণীর ক্লাস। 2-3 শ্রেণীর ছাত্রছাত্রী একসাথে বসানো হচ্ছে, তাই গরমের জন্য আমরা ক্লাস করতে পারছি না। এখন আমরা খোলা আকাশের নিচে ক্লাস করতে হয়, আমাদের প্রচুর গরম, তারপর বৃষ্টি। ছোট্ট একটি 3 কক্ষ বিশিষ্ট ভবনে ক্লাস করতে হচ্ছে। বেশি স্টুডেন্ট আসলে তখন আমার খোলা আকাশের নিচে বসাতে হচ্ছে। এই উপায় থেকে আমি কর্তৃপক্ষের নিকট আবেদন জানাই, অতি দ্রুত আমি কিভাবে শ্রেণীর কার্যক্রম পরিচালনা করব তার একটা সুব্যবস্থা গ্রহণ করার জন্য। একে তো বাড়িঘর হারা, তার উপর স্কুলগুলোর এমন দুর্দশায় দিশেহারা অভিভাবক, শিক্ষক, শিক্ষার্থী সবাই। এই অবস্থায় দিন দিন কমছে উপস্থিতি। এই তপ্ত রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে তারা ক্লাস করতেছে। অনেক শিক্ষার্থীরা স্কুলে আসার পরে আবার চলে যাচ্ছে, যার ফলে ঝরে পড়া শিক্ষার্থীর পরিমাণ বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে। প্রবল জোয়ারে বরগুনা সদর উপজেলার ঢলুয়া ইউনিয়নের বেড়িবাঁধ ধসে যাওয়ায় বিষখালী নদীতে বিলীন হয়েছে ডালভাঙা বিএম মাধ্যমিক বিদ্যালয় এবং ডালভাঙা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কিছু অংশ। ক্লাসের ভিতরে পানি থাকায় আমাদের রাস্তা গাছের ছায়ায় বা রাস্তায় বসে আমাদের ক্লাস করতে হয় চেয়ার টেবিল দিয়ে। এই নদীটা ভাঙ্গার কারণে আমাদের ক্লাসরুমে অনেক সময় অনেক অসুবিধা হয়, এর কারণে আমাদের বিদ্যালয়ে বেশি শিক্ষার্থীও উপস্থিত হতে পারে না। বিকল্প ব্যবস্থায় ক্ষতিগ্রস্ত স্কুলগুলোর শিক্ষা কার্যক্রম চালু রাখতে শিক্ষকদের আহ্বান জানান জেলা শিক্ষা কর্মকর্তা। খুবই করুণ অবস্থা, তো আমরা বলেছি যে অন্য কোনো যদি কোনো ব্যবস্থা করা যায় কিনা বিকল্প, সেটা আমাদেরকে আমি গভর্নিং বোর্ডকে ভেবে দেখার জন্য আমি অনুরোধ করেছি। ক্ষতিগ্রস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোর তালিকা করে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। আর্থিক বরাদ্দ পেলে সংস্কারের আশ্বাস দেয় শিক্ষা প্রকৌশল অধিদপ্তর। এর একটা লিস্ট আমরা মাদ্রাসা অধিদপ্তরে পাঠিয়ে দিয়েছি এবং মাধ্যমিকেও পাঠিয়ে দিয়েছি। কর্তৃপক্ষ উপর থেকে এখন যে নির্দেশ দেবে এগুলো সংস্কারের ব্যাপারে বা নির্মাণের ব্যাপারে, সেই রকম প্রতিষ্ঠানগুলো কাজ করবে প্রশাসনের তদারকি। ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, তার ভিতরে আমাদের মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের প্রায় 230টা মতো শিক্ষা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। এর তালিকা প্রস্তুত করেছি এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করে আমরা আমাদের অধিদপ্তরের মাধ্যমে মন্ত্রণালয়ে পাঠিয়েছি। এগুলো অনুমোদন হয়ে আসলে ইনশাল্লাহ আমরা কাজ শুরু। খোলা আকাশের নিচে আমাদের শিশুরা কষ্ট করছে, তারা কাজ করতে পারতেছে না। আমি অবশ্যই যখন আমরা লিস্টটা করব, এটাকে আমরা অগ্রাধিকার দিয়েই এই কাজটা যাতে সবার আগে হয় সেই জন্য আমি প্রচেষ্টা নিব। ঘূর্ণিঝড় রিমালের আঘাতে 3 উপকূলীয় জেলায় 1000-এর বেশি শিক্ষা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। নাদিয়া আফরিন, মাছরাঙা নিউজ ডেস্ক। সেনাবাহিনীর তত্ত্বাবধানে পাবনায় আবারও শুরু হয়েছে ঐতিহ্যবাহী ইছামতি নদী খনন ও পুনরুদ্ধার প্রকল্পের কাজ। তবে স্থানীয়দের মতে এ প্রকল্প বাস্তবায়নে সবচেয়ে বড় বাধা হচ্ছে নিম্ন আদালতে বিচারাধীন 73টি মামলা, যে মামলার নিষেধাজ্ঞায় ব্যাহত হচ্ছে উচ্ছেদ অভিযান। শহীদুল ইসলামকে সাথে নিয়ে উৎপল মির্জার রিপোর্ট। সেনাবাহিনীর 24 ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন ব্রিগেডের তত্ত্বাবধানে পাবনা শহর থেকে 25 কিলোমিটার দূরে সাথিয়া উপজেলার মাতপুর থেকে ইছামতি নদী খনন কাজ শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড। বিগত সময়ে বারবার ইছামতি পুনরুদ্ধারের উদ্যোগ ভেস্তে গেলেও এবার সেনাবাহিনীর তত্ত্বাবধানে এ কাজ বাস্তবায়িত হয় আশাবাদী স্থানীয়রা। এর আগে ইছামতি নদী উদ্ধারে বা খননে অনেক টাকা তছরূপ হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি আমাদের আস্থা আছে। আর্মি প্লাস পানি বোর্ড প্লাস আমরা একসাথেই এখানে শুরু করেছি 4টা এক্সকাভেটর দিয়ে। পরবর্তীতে আরও এক্সকাভেটর ইনক্রিজ করা হবে। বর্ষার আগে আমাদের ঈদে প্রোগ্রাম যে এই 800 মিটার, এখন 800 মিটার আমাদের পানি শেষা হয়েছে, ওইটাই আমরা বর্ষার আগে কাজটা শেষ করব, সমাপ্ত করব। তবে প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে সবচেয়ে বড় চ্যালেঞ্জই হচ্ছে মধ্য শহরের 5 কিলোমিটার অংশে, যেখানে দখল আর দূষণে অস্তিত্ব সংকটে পড়েছে নদীটি। এ অংশে প্রভাবশালীদের দায়েরকৃত 73টি মামলার কারণে বন্ধ নদী পুনরুদ্ধারের কাজ। এর আগে 2018 সালে উচ্চ আদালত সকল মামলা নিষ্পত্তি করায় 2019 সাল থেকে শুরু হয় উচ্ছেদ অভিযান। পরে এ অভিযান বন্ধে প্রভাবশালীরা মামলা করে নিম্ন আদালতে। এই উচ্ছেদ কাজগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। এত টাকা দিয়ে প্রকল্প শুরু করে আবার বন্ধ করে দেওয়া কিছুই বুঝে আসলো না। উচ্চ আদালতে এই কাজটা মামলাটাকে নিষ্পত্তি করে কাজটা যাতে আবার দূরত্ব চলমান হয়ে যায় এবং আবার সেই সোনালী নদী আমরা ফিরে পাই। যে মামলাগুলো হাইকোর্ট থেকে খারিজ করা হয়েছে সেই মামলাগুলো পুনরায় নিম্ন কোর্টে জিয়ে রাখা হয়েছে, মামলা দিয়ে কাজ বন্ধ রাখা হয়েছে। আমরা চাই এই মামলা দ্রুত নিষ্পত্তি হোক এবং সিএস ম্যাপ অনুযায়ী এটা
খননখোদ একটি চক্র, পাবনারই একটি চক্র, তারা এই মামলাগুলো করে এটাকে জটিলতা সৃষ্টি করেছে। পাবনার মানুষের প্রাণের দাবি ইসামতি উদ্ধার, সেই ইসামতি খননের কাজটা যেন সম্পন্ন করার জন্য, ত্বরান্বিত করবার জন্য আমি মহামান্য রাষ্ট্রপতি এবং মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি জোর দাবি জানাচ্ছি। এসব মামলা দ্রুত নিষ্পত্তির মাধ্যমে শহর অংশে প্রকল্পের কাজ শেষ করা সম্ভব হবে বলে আশাবাদী পানি উন্নয়ন বোর্ড। শহরের ভিতরে যে 5 কিলোমিটার আছে, এই 5 কিলোমিটারে আমরা যে মামলাগুলো আছে সেটা নিষ্পত্তি করে আমরা পরে উচ্ছেদ করব এবং কাজ বাস্তবায়ন করব। 1554 কোটি টাকার এ প্রকল্পের আওতায় 530 কোটি টাকায় কেনা হবে 160 হেক্টর জমি। প্রবাহপথ তৈরিতে নদী খনন করা হবে 110 কিলোমিটার। শহরের মধ্যে 23টি ব্রিজ ভেঙে পুনর্নির্মাণ, 5 কিলোমিটার ওয়াকওয়ে সহ ড্রেন নির্মাণ এবং নদীর দুধারে সৌন্দর্য বর্ধন। প্রকল্পের মেয়াদ ধরা হয়েছে আগামী 2027 সালের জুন মাস পর্যন্ত। উৎপল মির্জা, মাছরাঙা সংবাদ, পাবনা। নতুন সেনাবাহিনী প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন লেফটেন্যান্ট জেনারেল ওয়াকারুজ্জামান। আগামী 23শে জুন তিনি সেনাপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন। তিনি বর্তমান সেনাপ্রধান জেনারেল SM শফিউদ্দিন আহমেদের স্থলাভিষিক্ত হবেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী 23শে জুন থেকে লেফটেন্যান্ট জেনারেল ওয়াকারুজ্জামানকে জেনারেল পদবিতে পদোন্নতি দিয়ে 3 বছরের জন্য সেনাবাহিনী প্রধান পদে নিয়োগ দেওয়া হয়েছে। লেফটেন্যান্ট জেনারেল ওয়াকারুজ্জামান 1985 সালের 20শে ডিসেম্বর ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সদস্য হিসেবে 13তম দীর্ঘমেয়াদী কোর্সের সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনীতে কমিশন লাভ করেন। রাজধানীর আদাবর থানার বেড়িবাঁধ এলাকায় পরিত্যক্ত গ্যাস সিলিন্ডার কাটার সময় নির্গত বিষাক্ত গ্যাসে কবির হোসেন নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। স্থানীয়রা জানান, বেড়িবাঁধের পাশে কাল্লুর ভাঙ্গারির দোকানে গত রাত 3টার দিকে ওই সিলিন্ডারটি কাটার চেষ্টা চলে। সে সময় সেখান থেকে নির্গত বিষাক্ত গ্যাস চারদিকে ছড়িয়ে পড়ে। ঘুমন্ত অবস্থায় সেই বিষাক্ত গ্যাসে অসুস্থ হয়ে পড়েন আশেপাশের বাসিন্দারা। অসুস্থদের সোহরাওয়ার্দী ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সকালে ঢাকা মেডিকেলে মারা যান কবির হোসেন। 2 হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বেশ কয়েকজন। অ্যামোনিয়া গ্যাসের বিষক্রিয়ায় এই দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা ডাক্তারদের। আমার ভাই একার তো আরো বহুত আছিল লোক, এই সাইডের রুম, ইয়ার রুম, এই রুম, ওই সাইডের রুম, মানে সবাই একই অবস্থা। মনে করেন ময়লা ফসা যেরকম গন্ধ ওই রকম, গলা চিড়ে আহে, নাক টাক চিড়ে আহে, চোখ জ্বলে। আমরা রাত 2:30 বাজে সবাই আর কি গন্ধতে ঘুমাইতে পারি না। উঠে আইসছে, এখানে আইসা দেখে এখান থেকে অনেক মানুষই অসুস্থ হয়ে গেছে। 6 জনের মধ্যে একজন আশঙ্কাজনক ছিল, কিন্তু মেডিসিন বিভাগের যিনি দায়িত্বে আছেন সহযোগী অধ্যাপক ডক্টর নন্দিত পাল, উনি জানিয়েছেন এই রোগীকে পর্যাপ্ত অক্সিজেন এবং রেসপিরেটরি গ্যাস সাপ্লাই দিয়ে সেই রোগীটাকে রিস্টোরেশন অর্থাৎ পুনরুদ্ধার করা হয়েছে। রোগীগুলো আশা করি এখন সব রোগীগুলো আশঙ্কামুক্ত আছে। শুরু হলো পতেঙ্গা কন্টেইনার টার্মিনালের অপারেশনাল কার্যক্রম। বিদেশি প্রতিষ্ঠান রেড সি গেটওয়ে টার্মিনাল এটি পরিচালনা করছে, যা দেশের বন্দরের ইতিহাসে প্রথম। আধুনিক প্রযুক্তি নির্ভর এই টার্মিনালে বছরে 6.5 লাখ কন্টেইনার ওঠানামা করা সক্ষম বলে দাবি কর্তৃপক্ষের। বন্দরের রাজস্ব বৃদ্ধি সহ কমবে জাহাজের অপেক্ষার গড় সময়। আব্দুল্লাহ রাকিবের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন রবিউল টিপু। আমদানি রপ্তানি পণ্য জাহাজে উঠানামায় চট্টগ্রাম বন্দরের মোট 3টি টার্মিনাল ব্যবহার হয়। এর মধ্যে 2টি বন্দর ও একটি দেশীয় প্রতিষ্ঠান পরিচালনা করে। এবার নতুন করে যুক্ত হলো পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল, যা বন্দরের ইতিহাসে প্রথমবারের মতো পরিচালনা শুরু করেছে সৌদি আরব ভিত্তিক রেড সি গেটওয়ে টার্মিনাল নামে বিদেশি প্রতিষ্ঠান। সিঙ্গাপুরের পতাকাবাহী মাইক্স দাবাও জাহাজে কন্টেইনার উঠানামার মধ্য দিয়ে যাত্রা করল নতুন এই টার্মিনাল। আগামী 22 বছর এই টার্মিনালটি পরিচালনা করবে রেড সি গেটওয়ে। এটি চট্টগ্রাম বন্দরের ল্যান্ডলর্ড পদ্ধতির প্রথম টার্মিনাল। টার্মিনাল ব্যবস্থাপনায় সর্বাধুনিক প্রযুক্তি নির্ভর সরঞ্জাম ব্যবহার করা হচ্ছে। Everything is in this computer. Everything is in the system. The trucks have little computers in their cabins. The big machinery has computers in their cabins. They will get the instruction on the screen. They know where to go. We know exactly where the containers are in the yard. So everything is going through the system.
24 ঘন্টায় টার্মিনালের অপারেশনাল কার্যক্রম চালু থাকবে, ফলে কমে আসবে জাহাজ অপেক্ষার গড় সময়। নিরাপত্তাকে গুরুত্ব দিয়ে ইতোমধ্যে 265 জন দেশি বিদেশি বিশেষজ্ঞ কর্মী বাহিনী প্রশিক্ষিত করে নিয়োগ দেওয়া হয়েছে। The trucks will have a quicker turnaround time. There's all been agreed with port authorities, these KPIs. They insisted that we really improve the productivity. So they will be out quicker. They can do more truck trips per day and make more money, right? And the exporters will have their containers in the yard before the vessel, like now, before the vessel arrives. টার্মিনালটি বিদেশি প্রতিষ্ঠান পরিচালনার ফলে বৃদ্ধি পাবে প্রতিযোগিতা, বাড়বে বন্দরের রাজস্ব, যা বন্দরের সক্ষমতা বাড়াতে ভূমিকা রাখবে বলছেন বন্দর কর্তৃপক্ষ। রেভিনিউটা অনেক বেড়ে যায়, কম্পিটিশনটা বেড়ে যায়। আজকে এই সৌদি রেটসে গেটওয়ে এসছে, কালকে আপনি ডিপি ওয়ার্ল্ড আসবে, পিএসএস সিঙ্গাপুর আসবে, আবুধাবি পোর্ট গ্রুপ আসবে, আরও অনেকেই আসতেছে আমাদের সাথে। এরা আসলে যেটা হবে, প্রচণ্ড কম্পিটিশন বাড়বে, আলটিমেটলি আপনার সার্ভিসটা বেটার হবে। তো সব দিক দিয়ে এটা একটা প্রচণ্ড উইন উইন সিচুয়েশন। সেই উইন উইন সিচুয়েশনের মধ্যে আমরা আছি। টার্মিনালটি থেকে আজ 800 একক কন্টেইনার নিয়ে ইন্দোনেশিয়ার বেলাওয়ান বন্দরের উদ্দেশ্যে যাত্রা করবে জাহাজটি। এরপর মালয়েশিয়ার কেলাং বন্দর হয়ে চীনের বন্দরে পৌঁছানোর কথা রয়েছে। আব্দুল্লাহ রাকিব, মাছরাঙা সংবাদ, চট্টগ্রাম। এবারে রাঁধুনির সৌজন্যে কোরবানির পশুর হাটের খবর। ঈদুল আজহার বাকি আর 5 দিন, এরই মধ্যে জমে উঠেছে রাজধানীর কোরবানির পশুর খামারগুলো। 80,000 টাকা থেকে শুরু করে কোটি টাকার গরু পাওয়া যাচ্ছে। খামারিরা বলছেন এরই মধ্যে 30 থেকে 40% পশু বিক্রি হয়ে গেছে। বিস্তারিত দাউদ হাসানের রিপোর্টে। 4 বছর বয়সী সুলতান এই বয়সে 1450 কেজি ওজন নিয়ে অর্জন করে নিয়েছে সেরা তকমা। দামেও আলাদা, 1.5 কোটি টাকা দাম হাঁকালেও বিক্রি হয়েছে 1 কোটি টাকায়। একই খামারে দেখা মিলবে 1400 কেজি ওজনের ব্রাহ্মা জাতের মিস্টার V8। আচরণে শান্ত বলে এরই মধ্যে নজর কেড়েছে কোটি টাকা মূল্যের এই আমেরিকান গরু। এবছর বিশাল আকারের গরু নিয়ে রীতিমতো প্রতিযোগিতায় নেমেছেন খামারিরা। সুলতানকে টেক্কা দিতে খামারে উঠানো হয়েছে তুফানকে। 1250 কেজি ওজনের হলিস্টিন ফ্রিজিয়ান জাতের তুফানের দাম চাওয়া হচ্ছে 40 লাখ টাকা। আরও আছে শাহজাদা, কিং খান, সম্রাট ও RDX 2 নামের বিশাল আকারের গরু। ব্রাহ্মা ও শাহিওয়াল জাতের এসব পশুর ওজন ভেদে দাম ধরা হয়েছে 20 লাখ থেকে 35 লাখ টাকা পর্যন্ত। অন্যান্য বছর চেয়ে দেখা যাচ্ছে যে 5% কম চলতেছে এই বছরে। আশা করি আগামী 8-10 দিন আছে, সো এই 10 দিনে আমরা ইনশাল্লাহ বিক্রি করে বের হয়ে যাব। ভোগান্তি এড়াতে হাটে না গিয়ে আগে ভাগে খামারে এসে পছন্দ মতো গরু কিনছেন ক্রেতারা। তবে গতবারের চেয়ে কিছুটা দাম বেশি বলে দাবি তাদের। আমি ফেসবুকে এটা রিভিউ দেখে এসেছি, তো আমার কাছে এসে বেশ ভালোই লাগলো। আমার ফ্যামিলি সহ আসছে, সবাই মিলে এসে দেখে কিনতে পারতেছি, এজন্যই আর কি মেইনলি ফার্মে আসা। গরুর পাশাপাশি খামারগুলোতে চাহিদা আছে ছাগল, উট ও দুম্বার। দাউদ হাসান, মাছরাঙা সংবাদ, ঢাকা। বুড়িগঙ্গা নদী ও বিভিন্ন খাল রক্ষার দাবি জানিয়েছে পরিবেশ বিষয়ক কয়েকটি সংগঠন ও স্থানীয়রা। সকালে রাজধানীর মোহাম্মদপুরের বসিলায় মানববন্ধনে এই দাবি জানান তারা। ধরিত্রী রক্ষায় আমরা, বুড়িগঙ্গা রিভার কিপার ও বুড়িগঙ্গা নদী মোর্চার উদ্যোগে এই মানববন্ধনে বিভিন্ন শ্রেণী পেশার শতাধিক মানুষ অংশ নেন। এ সময় বক্তারা অভিযোগ করেন বিভিন্ন শিল্প কারখানার কারণে মোহাম্মদপুর, বসিলা ও ধানমন্ডি সহ আশেপাশের এলাকায় নদী, খাল ও পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে। দখল দূষণে হারিয়ে গেছে হাইটকার খাল, লাউতলা খাল ও বিবির খাল সহ বেশ কয়েকটি খাল। এসব খাল দ্রুত পুনরুদ্ধারের দাবি জানান তারা। দেশে খাদ্য ব্যবস্থাপনায় প্লাস্টিকের ব্যবহার করা হচ্ছে, এতে খাদ্য কতটা নিরাপদ থাকছে তা নিয়ে গবেষণা করা প্রয়োজন বলে জানিয়েছেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ জাকারিয়া। সকালে রাজধানীর বিয়াম ফাউন্ডেশনে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের আয়োজনে এক সেমিনারে তিনি বলেন, মানুষের কাছে নিরাপদ খাদ্য পৌঁছে দেওয়া বিরাট চ্যালেঞ্জ, এজন্য সবাইকে একসাথে কাজ করতে হবে। গবেষণার উদ্ধৃতি দিয়ে জাকারিয়া বলেন, অনিরাপদ খাদ্য খেয়ে দেশে বছরে প্রায় 3 কোটি মানুষ বিভিন্নভাবে আক্রান্ত হচ্ছেন। নিয়মিত অভিযান চালিয়ে জরিমানার পরিবর্তে অনিরাপদ খাদ্য সামগ্রী তৈরির কারখানাগুলোকে সময় বেঁধে দিয়ে সেগুলোর মান উন্নত করার সুযোগ দেওয়ার পক্ষে মত দেন তিনি।
আন্তর্জাতিক প্রসঙ্গ, গাজায় যুদ্ধবিরতি এবং জিম্মিদের মুক্তির লক্ষ্যে যুক্তরাষ্ট্রের দেয়া প্রস্তাব জাতিসংঘ নিরাপত্তা পরিষদে পাশ হয়েছে। গতরাতে 15 সদস্যের নিরাপত্তা পরিষদে রাশিয়া ভোটদানে বিরত থাকে, বাকি 14 দেশই পক্ষে ভোট দেয়। এ সময় ইসরায়েল ও হামাসকে প্রস্তাব মেনে নেয়ারও আহ্বান জানানো হয়। তাৎক্ষণিকভাবে নিরাপত্তা পরিষদের এ পদক্ষেপকে স্বাগত জানিয়েছে প্যালেস্টাইনি প্রতিরোধ আন্দোলন হামাস। তবে কোনো প্রতিক্রিয়া দেয়নি ইসরায়েল সরকার। গত 31 মে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকরের জন্য 3 ধাপের প্রস্তাব জানান, যার প্রথম ধাপে গাজায় 6 সপ্তাহের পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি, দ্বিতীয় ধাপে জিম্মিদের মুক্তির বিনিময়ে সম্পূর্ণভাবে ইসরায়েলি সেনা প্রত্যাহার এবং তৃতীয় ধাপে গাজা পুনর্নির্মাণের কথা বলা হয়েছে। টি-20 বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গত রাতে জয়ের সম্ভাবনা জাগিয়েও 4 রানে হারে বাংলাদেশ। আর এই হারের জন্য নিজেকেই দায়ী করছেন ব্যাটসম্যান তাওহিদ হৃদয়। আমরা ব্যাটিং করেছি, শুরুটা ঠিকঠাকই ছিল, মাঝখানেও ভালো ছিল, শুধু ফিনিশটা শেষ করতে পারিনি। আমার কাছে যেটা মনে হয়েছে, ওই জায়গায় যদি আমি খেলতাম বা আমি খেলাটা ফিনিশ করতাম তাহলে হয়তো বা সিনারিওটা আলাদা হতো। নিয়ম তো আইসিসি কি করেছে এটা তো আসলে আমার হাতে নাই, কিন্তু ওই সময় ওই 4টা রান অনেক ইম্পর্টেন্ট ছিল আমাদের জন্য। দুপুরের সংবাদ শেষ করছি, যাবার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার। আরও 18,500 ভূমি ও গৃহহীন পরিবার পেল ঘর। মানুষের মৌলিক চাহিদা পূরণে কাজ করছে সরকার, হস্তান্তর করে বললেন প্রধানমন্ত্রী। 2 সপ্তাহেও সংস্কার হয়নি ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো। খোলা আকাশের নিচে চলছে পাঠদান, কমেছে শিক্ষার্থী। সেনাবাহিনীর তত্ত্বাবধানে পাবনায় ফের শুরু হয়েছে ইছামতি নদী খনন ও পুনরুদ্ধার কাজ। বড় বাধা বিচারাধীন 73 মামলা। এই ছিল এখনকার মতো। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে। ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ, প্রতিবেদন এবং অনুষ্ঠান। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 5টায় দেখার আমন্ত্রণ রইল।